স্বাধীনতার চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এটা তার কাছে ছিল সোনার হরিণ। তিনি যদি স্বাধীনতা চেতেন তাহলে কিন্তু ঘোষণা দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে পারতেন। দিনের ভোট রাতে করতে হলো কেন? কারণ যদি নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি তখনও 200-র বেশি আসন পায়। আমি যখন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, তখন আমি স্টুডেন্ট ভিসা নিয়ে যখন আসি, স্টুডেন্ট ভিসায়, তখন ঢাকা থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যে আমেরিকাতে যেহেতু কোনো কমিটি নাই, আমি জানি কমিটি নাই, আমেরিকাতে বিএনপি নাই, ছাত্রদল নেই, তো ওখানে গিয়ে ছাত্রদল করব, বিএনপি গঠন করব। এবং ঠিকই এসে প্রথম 1988-এ প্রথম জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করি। আমি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত হই এবং একই বছরে আমরা আবার বিএনপি গঠন করি। বিএনপিরও আমি প্রতিষ্ঠাতা একজন সদস্য। তো ওই সময় যেহেতু ছাত্রদল করি, ছাত্রদলকে ভালোবাসি, সেই কারণে বিএনপির কোনো বড় পোস্ট নিলাম না। কারণ আমি তখন কিন্তু বিএনপির ভালো একটা ভাইটাল পোস্ট নিতে পারতাম, সাংগঠনিক সম্পাদক অথবা 1 নম্বর সিনিয়র মানে জয়েন্ট সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট তখন নিতে পারতাম। কিন্তু যেহেতু ছাত্রদল করি, ছাত্রদলকে আমি সুসংগঠিত করলাম। মানে তৎকালীন বিএনপি থেকে আমার ছাত্রদলটা ছিল আরও স্ট্রং। আমি অন এয়ারে বলছি যে তখন ছাত্রদলটা আরও স্ট্রং ছিল বিএনপির চেয়ে। তো সেক্ষেত্রে তারপর 7 বছর ছিলাম ছাত্রদলের সভাপতি। তারপর ছাত্রদল আমি ছেড়ে দেওয়ার পরে আমাকে তখন করা হলো, আমানুল্লাহ আমান তখন প্রেসিডেন্ট, আমাকে ইউরোপ এবং নর্থ আমেরিকার ছাত্রদলের কোঅর্ডিনেটর করা হলো। তারপর যুবদল আমার হাতে করা, আমি যুবদলের প্রেসিডেন্ট হতে পারতাম, বাট আমি করে দিয়েছি। তো তারপরে বিভিন্ন স্টেট কমিটিগুলি করলাম। আমরা যে কোনো জায়গায় যে যাই, মিটিং মিছিলে বা জ্যাকসন হাইটসে যাওয়ার পথেও আমাদেরকে মানুষ বলে যে আপনারা এত আন্দোলন সংগ্রাম করলেন দীর্ঘ এই 40 বছর আমেরিকাতে, তো এখন আপনাদের আমেরিকা থেকে কিন্তু তেমন কাউকেই এখন পর্যন্ত ওইভাবে পুরস্কৃত করা হয়নি। তো এটা এই আসলে কি আমি মনে করি যে আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু সব কিছু জানেন, তার কিন্তু নখদর্পণে সব কিছু আছে এবং পর্যায়ক্রমে আশা করি সকলেই মানে সব দিক থেকেই পুরস্কৃত হবে। আমরা দেখেছি যে লন্ডন থেকে প্রায় বেশ কয়েকজন পুরস্কৃত হয়েছেন, সৌদি আরব থেকে, এবার মিডল ইস্ট থেকে হয়েছেন, জাপান থেকে হয়েছেন, তো আমেরিকা বাকি আছে, আমেরিকা থেকে ইনশাল্লাহ হবে। এটা সবচেয়ে আমাকে যখন মানুষ কোশ্চেন করে যে আপনি এত সংগ্রাম করলেন, এত আন্দোলন করলেন, তো আপনি কী পেলেন, আমি বলি, উত্তর দিই যে আমরা তারেক রহমানকে পেয়েছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এটা আমাদের বড় পাওয়া। আজকে বাংলাদেশে মানে মেজরিটি 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, এটি আমাদের পাওয়া। তো সেক্ষেত্রে আমাদের মানে পেতে হবে এমন কোনো কথা নেই। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানে জিয়া পরিবারকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমাদের এটি সবচেয়ে বড় পাওয়া। তো সেই দিক থেকে আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী এটা নজরে আছেন, তিনি পর্যায়ক্রমে সকলকেই দিবেন। আসলে একসাথে তো সবকিছু সম্ভব না। কারণ বাংলাদেশের এই 17 বছরে আমি যেটা প্রথম শুরু করেছিলাম, 17 বছরে অনেক নেতাকর্মী আছে যারা নাকি জেল জুলুম খেটেছে, তারাও তো অনেকে পায় নাই। তো সেদিক থেকে আমাদের তো ধৈর্য ধরতে হবে। সারা বিশ্বে 1.5 কোটি প্রবাসী আছে হলো সরকারি মানে নথিতে, কিন্তু তারও চেয়ে বেশি আছে যে অনেকে এখনো বিভিন্নভাবে আসছে, বর্ডার দিয়ে এসেছে, যেগুলি বাংলাদেশ সরকারের নজরে নেই। অনেকে ইলিগালে এসেছে, অনেকে ভিজিট ভিসা এসে আর যায়নি, এগুলি কিন্তু সরকারের মানে নেই, কি বলে, নথিপত্রে নেই। সেদিক থেকে আমরা মনে করি 2 কোটি প্রবাসী আছে এবং এই 2 কোটি প্রবাসী কিন্তু শুধু 2 কোটি প্রবাসী নয়, তারা কিন্তু একজন প্রবাসী মিনিমাম অ্যাভারেজে 10টা থেকে 20টা ভোট কন্ট্রোল করে। অ্যাভারেজ প্রবাসী 10টা থেকে 20টা ভোট কন্ট্রোল করে। তাদের পরিবার, তাদের আত্মীয়স্বজন, তাদের বন্ধুবান্ধব, তারা কন্ট্রিবিউট করে, তারা জাকাত দিচ্ছে, তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা দিচ্ছে, রেমিটেন্স তো আছেই। আমি বলতে চাচ্ছি যে তাদের এলাকায় তাদের যে একটা প্রভাব আছে, আত্মীয় স্বজনদেরকে যে প্রবাসীরা মানুষ সময় হেল্প করে। তো সেই দিক থেকে একজন প্রবাসী যদি মনে করে 10 থেকে 20টা ভোট কিন্তু সে আনতে পারে, তাহলে 2 কোটি প্রবাসী যদি এখন অ্যাক্টিভ হবে, কারণ এবার তো প্রথমবার ভোট হয়েছে, তো অনেকে ভোটার হতে পারেনি, একটু প্রবলেম ছিল কম্পিউটারে, পর্যায়ে কিন্তু এই 5 বছরে কিন্তু অনেক ভোটার হয়ে যাবে এবং এই ভোটারকে সারা বিশ্বে
মানে বাংলাদেশের পক্ষে বিএনপির পক্ষে যদি মানে ভোটগুলিকে একটি ঐক্যবদ্ধ করবার যে জন্য কিন্তু প্রবাসীদের একটা ভূমিকা আছে। আগামী দিনে তাদের Right. ডেফিনেটলি সেক্ষেত্রে শক্তিশালী ভূমিকা থাকবে, প্রবাসী থেকে প্রতিনিধি থাকাটা অবশ্যই প্রয়োজন, এবং এটা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর নজরে সেটা আছে। এই যে আমরা যখন যুক্তরাষ্ট্র বিএনপিতে ছিলাম তখন কিন্তু প্রায় আমাদের 10-12টা স্টেট কমিটি আমরা করেছিলাম। এখন যেহেতু লোক সংখ্যা বাড়ছে, এখন আমাদের মানে প্রায় 15-16টা কমিটি আছে। নিউ ইয়র্কে 3টা কমিটি, নিউ ইয়র্কে 3টা কমিটি মানে ধরলে, একটা কমিটি ধরলে আমাদের এখন 12-13টা 15-16টা আছে। তো আস্তে আস্তে আরো বাড়বে। তো আমরা কিন্তু তখনও এই স্টেট কমিটিগুলি শুরু করেছিলাম। এখন সেই ম্যাক্সিমাম স্টেটে কিন্তু সেই লোকগুলি আছে। আমরা যাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি করেছিলাম তারাই কিন্তু এখনো আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা 2 বছর আগে আমরা লন্ডনে গিয়েছিলাম। আমাদের তখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাদের দীর্ঘ আলাপ হয়েছে যুক্তরাষ্ট্র কমিটির ব্যাপারে। তিনি কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্র কমিটি তিনি দিবেন। তিনি বলেছেন, আমি তো কখনো বলিনি যে যুক্তরাষ্ট্র কমিটি দেব না, দেব, একটু সময়ের প্রয়োজন, আমি সময় সাপেক্ষে আলোচনা করে দেব। তো এর মধ্যে স্টেট কমিটিগুলি মানে করার জন্য আনোয়ার হোসেন খোকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি করছেন এখনো কিন্তু প্রক্রিয়াধীন, এখনো কিন্তু আন্তর্জাতিক সম্পাদক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি যুক্তরাষ্ট্র কমিটি মানে দিবেন উনি, এবং হয়তো বিভিন্ন স্টেট কমিটি কমপ্লিট হলে স্টেট কমিটির মানে একটা সম্মেলনের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্র কমিটি করতে পারে। আবার এর মধ্যে আমাদের খোকন সাহেবের সাথে আমার কথা হয়েছে, হয়তো উনিও একমত যে উনি প্রস্তাব করবেন বা আমরা প্রস্তাব করব প্রধানমন্ত্রীর কাছে যে একটা বিভাগীয় মানে কমিটি করা যায় কিনা, যেমন নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ কমিটি, আফ্রিকা কমিটি, এশিয়া কমিটি, এইভাবে মানে করা যায় কিনা। এটা আমাদের প্রধানমন্ত্রীর নজরে আছে। তিনি যেহেতু এখন ব্যস্ত, দেশ গঠনে ব্যস্ত, তিনি যে একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে গিয়েছেন, বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তো এর মাঝে হয়তো আমরা আশা করি বাংলাদেশে কাউন্সিল হবে, আবার উনি আমাদের জাতিসংঘে আসছেন সাধারণ অধিবেশনে, সবকিছু মিলে এর মধ্যে হয়তো একটা আলোচনা হবে এবং একটি পর্যায়ে আমরা বুঝতে পারবো। সেই যে কত আন্দোলন, আমাদের পুলিশ আমাদেরকে টিয়ার গ্যাস, মানে তখন ডাইরেক্ট গুলি করতো না, টিয়ার গ্যাস দিয়ে আমাদের বিচ্ছিন্ন করতো। পরবর্তীকালে আমরা তো এই দেশে আসি, আমেরিকাতে এসেও সেই ছাত্রদল তো এই যে আমাদের মানে রক্তে উপশিরায় বিএনপি জিয়া পরিবারের আদর্শ। কেন আমি বিএনপি করি, আমরা সবসময় গর্ববোধ করি যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল আমরা করি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশে থেকে যুদ্ধ করেছেন, জীবনকে বাজি রেখে, তার স্ত্রী সন্তানদেরকে রেখে তিনি যুদ্ধ করেছেন বাংলাদেশের মাটিতে। তিনি জানেন যে ধরা পড়লে তার মার্শাল্লাহ হবে, তার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি। হ্যাঁ, তো সবকিছু জেনে শুনে তিনি কিন্তু যুদ্ধ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের হোল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। সেটাই ছিল তার কাছে বড় পাওনা। স্বাধীনতার চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এটা তার কাছে ছিল সোনার হরিণ, এবং সেটা জন্য তিনি চেষ্টা করেছেন, যে নেগোসিয়েশন করেছেন। এর একদিকে শূন্য গিয়েছে বাংলাদেশে, হ্যাঁ, অন্যদিকে নেগোসিয়েশন তিনি করেছেন। 7ই মার্চের ভাষণের পরেও তিনি নেগোসিয়েশন করেছেন। তো তিনি যদি স্বাধীনতা চেতেন তাহলে কিন্তু ঘোষণা দিয়ে তিনি ভারতে পালিয়ে যেতে পারতেন, অন্যান্য আওয়ামী লীগের নেতার মতো। ভারতে পালিয়ে গিয়ে ভারত থেকে তিনি সরকার গঠন করতে পারতেন, ভারত থেকে তিনি যুদ্ধ পরিচালনা করতে পারতেন, কিন্তু সেটা তো তিনি করেননি, তিনি আত্মসমর্পণ করেছেন। সেটা তাজউদ্দিন সাহেবের বলেছে, অনেক বইতেও এসেছে। তিনি যদি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে তিনি একটা প্রেস কনফারেন্স করতে পারতেন। তখন সাংবাদিক ছিল, মানে অনেক সাংবাদিক ঢাকাতে তখন বসে আছে, কি হচ্ছে। তো এইভাবে আবার আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেল। সবকিছু মিলে যে এককভাবে তিনি একটা স্বাধীনতা ঘোষণা দিলেন, তারপর যুদ্ধ করলেন। হ্যাঁ, তো আবার দেখেন এই আওয়ামী লীগ কি করলো, আওয়ামী লীগ বাকশাল কায়েম করে এই 71-এর যে চেতনা, গণতন্ত্র, সেটা কিন্তু শেখ মুজিবুর রহমান ধ্বংস করে দিল। এই যে সিপাহী বিপ্লবের পরে আবার সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই শহীদ প্রেসিডেন্ট
জিয়া রহমানকে, ঐতিহাসিক 7 নভেম্বর। হ্যাঁ, এবং তাকে বন্দি দশা থেকে, তিনি কিন্তু এসেছেন, হাউজে এসেছিলেন, বন্দি দশা থেকে তাকে ছিনিয়ে এনে তাকে তার হাতে ক্ষমতা অর্পণ করলেন। এবং আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করলেন? গণতন্ত্র ফিরিয়ে দিলেন, 71-এর চেতনা ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার, ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, রাজনীতি করবার অধিকার, ধর্মীয় স্বাধীনতা সবই তো আবার ফিরিয়ে দিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জি। শুধু তাই নয়, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদম গৃহবধূ থেকে তিনি রাজপথে নামলেন গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য তখন এরশাদ সাহেব কিন্তু আমাদের ম্যাডামকে অফার দিয়েছিলেন প্রধানমন্ত্রী হতে, আর এরশাদ সাহেব থাকবে প্রেসিডেন্ট। কিন্তু তখন কিন্তু আমাদের এই যে নেত্রী, তিনি কিন্তু সে অফার নেননি, আপোষ করেন। তিনি কিন্তু রাজপথে আন্দোলন করেছেন। অন্যদিকে আজকের যে জামাত ইসলামী এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা রাতের অন্ধকারে, আগের রাত বলেছে শেখ হাসিনা যে এরশাদের সংসদে যাবে সে কি জাতীয় বেঈমান হবে। আমরা তখন ঢাকায় রাজপথে আন্দোলনে, পিচ ঢালা আন্দোলনের মধ্যে আমরা ছিলাম তখন। কিন্তু শেখ হাসিনা তার পরের দিন এরশাদের সেই স্বৈরাচার এরশাদের সংসদে গিয়ে হাজির হলো, এবং জামাতও গিয়েছে। তাহলে জামাত, বিএনপি, আর জামাত যেমন 71-এ ছিল রাজাকার, আবার এরশাদের সময় 86-এ তখনও আবার রাজাকার হলো, মানে বেমান হলো। তো এভাবে, আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু 9 বছর আন্দোলন করলেন গণতন্ত্রের জন্য, 71-এর চেতনা ফিরিয়ে দেবার জন্য। তাহলে 71-এর চেতনা কে বহন করে? বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তারেক রহমান। আর বিএনপি কিন্তু গুপ্ত হয় নাই, বিএনপি প্রকাশ্য দিবালোকের মধ্যে কাজ করেছে, আন্দোলন করেছে, এবং সেই কারণে শত শত মামলা তারা কাঁধে নিয়ে রাজপথে ছিল। এই রাজপথে থাকবার ফলেই কিন্তু শেখ হাসিনা এই দিনের ভোট রাত্রে করেছে। দিনের ভোট রাতে করতে হলো কেন? বিরাট ব্যাপার। কারণ যদি নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি তখনও 200-র বেশি আসন পায় নিঃসন্দেহে। তারপর কি হলো? দামি নির্বাচন করলো। কেন দামি নির্বাচন করতে বাধ্য হলো? জনাব তারেক রহমান লন্ডন থেকে যে নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন। শেখ হাসিনা বিএনপিকে ভাঙবার জন্য হাজার হাজার কোটি টাকার মিশন নিয়ে নেমেছিল, কিন্তু তারেক রহমানের নেতৃত্বের কারণে সমস্ত বাংলাদেশের নেতাকর্মীদের সাথে তার একটা যোগাযোগ ছিল, টেলিফোনে কথা বলেছেন, তিনি ঘুমাননি ঠিক মতো, সবার সাথে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে কল দিয়েছে তারেক রহমান লন্ডন থেকে, আমাকে কল দিয়েছে যে আন্দোলন ঠিক মতো যেন হয়। অর্থ কি? যে সকলের সাথে তিনি যোগাযোগ রেখেছেন। তারপরে এই জনগণের সাথেও, জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন বলেই তো দামি নির্বাচন দিতে বাধ্য হলো। তো জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কে? দলকে ঐক্যবদ্ধ করে রেখেছে কে? তারেক রহমান। অতএব 24-এর যে গণঅভ্যুত্থান, এটা তো একদিনে হয়নি। যারা নাকি সমন্বয়ক, আজকের যে সমন্বয়ক যারা দাবি করে, তারা তো শেখ হাসিনার পতন চায়নি, তারা চেয়েছিল কোটা সংস্কার আন্দোলন। তো কোটা সংস্কারের জন্য তারা, শেখ হাসিনা যদি কোটা সংস্কার মেনে নিত, তাহলে তো তারা তো তাদের আন্দোলন শেষ। যেহেতু শেখ হাসিনা, যেহেতু একনায়কতান্ত্রিক সে ছিলেন, একনায়ক হিসেবে, ফ্যাসিবাদী সরকার হিসেবে এই এই ছাত্রদের এই দাবিটা তারা সে মেনে নেয়নি, বরং তারা গুলি চালানোর ফলে জনগণ কিন্তু খেপে গেল।